আজকের ক্লাস হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস অফ প্রেগন্যান্সি। Diabetes mellitus pregnancy is important. It is one of the most cause of maternal mortality and neonatal maternity. Diabetes আমরা কখন বলবো? Decrease carbohydrate intolerance. যখন carbohydrate intolerance থাকে during pregnancy, either deficiency of the insulin or decreased peripheral resistance of the insulin. Insulin হয়তো নাই deficiency অথবা আছে কিন্তু peripheral টিস্যুতে রেজিস্ট্যান্ট, তখনই আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসকে আমরা ক্লাসিফিকেশন করি তিন ভাগে গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্টে। মেডিসিনে হয়তো আরও ডিটেলস ওরা ক্লাসিফিকেশন করে। আমরা করি জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস, যেটা হচ্ছে আর্লি অনসেট হয় এবং এটা বয়স থাকে কম, আর্লি এজ বিফোর 40 years। ইনসুলিন অ্যাবসোলুটলি অ্যাবসেন্স অফ ইনসুলিন, এখানে ইনসুলিন থাকে না, ইনসুলিনোপেনিয়া বলা হয়, ইনসুলিনোপেনিয়া, এখানে কোনোই ইনসুলিন থাকে না। আর আরেকটা হচ্ছে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস, যে 40 years অ্যান্ড অ্যাবভ হয়, এটা ইনসুলিন আছে কিন্তু রেজিস্ট্যান্ট টু দ্য পেরিফেরাল টিস্যু লাইক মাসল, লিভার, এই জন্য এটা হচ্ছে ম্যাচুরিটি অনসেট অফ ইনসুলিন। এখানে ইনসুলিন আছে কিন্তু কাজ করছে না। আর একটা আছে যেটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আমরা ক্লাসিফাই করি তিনভাবে। জেস্টেশনাল মেলাইটাস কি? এটা অনলি ডায়াবেটিস ইজ ডিটেক্টেড ডিউরিং প্রেগন্যান্সি। প্রিভিয়াসলি শি ইজ অল রাইট, আফটার প্রেগন্যান্সি দ্য ব্লাড সুগার ইজ সাবসাইড। এই জন্য এটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এটা প্রেগন্যান্সির সাথে রিলেটেড। আমাদের আজকের টপিক জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটাই আমাদের প্রেগন্যান্সি রিলেটেড ইন্টারেস্ট। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এখানে কেন হয়? যে প্রেগন্যান্সিতে যেসব হরমোন বাড়ে, যেগুলি হরমোন প্রেগন্যান্সিতে আসে, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হিউম্যান ল্যাকটেজেন, তারপরে হচ্ছে আরও যেগুলি আসে, এগুলি প্রায় সবগুলি হচ্ছে ইনসুলিন স্টোরেজ করার ক্ষমতা রাখে, গ্লুকোজেনেসিস বলা হয়, গ্লুকোজেনেসিস, এগুলি গ্লুকোজকে স্টোর করে। এই জন্য ডায়াবেটিসকে আরও ত্বরান্বিত করে। এবং কাদের কাদের এটা হতে পারে? এটা হচ্ছে কারা ক্যান্ডিডেট রিস্ক ফ্যাক্টর অফ জেস্টেশনাল ডায়াবেটিস? কারা? যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলাইটাস। এক নম্বর হচ্ছে, এটাকে বলে রিস্ক ফ্যাক্টর। তুমি কি করে বুঝবা যে এটা ডায়াবেটিস জেস্টেশনাল আছে, জেস্টেশনাল ডায়াবেটিস আছে? তাদের কি হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলাইটাস, আন্ট অ্যান্ড আঙ্কেল, এইগুলি যদি থাকে। তারপরে যদি যারা তাদের প্রিভিয়াস হিস্ট্রি অফ চাইল্ড লস, আগের বাচ্চাটা স্টিলবর্ন হয়েছে, অথবা প্রিভিয়াস হিস্ট্রি অফ লার্জ বেবি ম্যাক্রোথেমিয়া, বড় বেবি হয়েছিল আগের প্রেগনেন্সিতে, অথবা সে ওবেসিটি, তার সে বয়স, সে খুব মোটাসোটা, কিংবা তার বয়স হচ্ছে অ্যাবভ 30, কিংবা তার হচ্ছে প্রেগনেন্সির সময় তার ইনফেকশন হয়, মনিলাল ইনফেকশন অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এইসব ইনফেকশন তার বেশি বেশি ঘন ঘন হয়। এইগুলো যদি তোমরা পাও তখন মনে করবা এটার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। রিস্ক ফ্যাক্টর, এগুলি রিস্ক ফ্যাক্টর অফ জেস্টেশনাল ডায়াবেটিস। তখন কি করবা? তখন তোমাদের তখন করার নিয়ম হচ্ছে স্ক্রিনিং ফ্যাক্টর, স্ক্রিনিং টেস্ট। প্রথমেই ওজিটিটি নেওয়া, স্ক্রিনিং টেস্ট।
স্ক্রিনিং টেস্ট কী করে করি আমরা? 50 গ্রাম গ্লুকোজ খাইয়ে দিয়ে প্রথমে হচ্ছে আমরা ফার্স্টে একটা ব্লাড গ্লুকোজ নিয়ে নেই রুগীর, পেশেন্টের, তারপর গ্লুকোজ খাওয়াই দিয়ে 50 গ্রাম গ্লুকোজ খাওয়াবো। এটা যখন তখন খাওয়াতে পারি, 24 সপ্তাহ থেকে 28 সপ্তাহের মধ্যে যে কোনো সময় এই টেস্ট হতে পারে। এটা খাওয়ার সাথে রিলেটেড নাই। তাহলে আমরা কি করতে পারি? প্রথমে আমরা একটা ফাস্টিং গ্লুকোজ নেব, তারপর 50 গ্রাম গ্লুকোজ খাইয়ে দেব, 1 ঘন্টা পরে একটা স্যাম্পল নেব, 2 ঘন্টা পরে আর একটা স্যাম্পল, 3টা স্যাম্পল হলো। ফাস্টিং 1 আওয়ার 2 আওয়ার নিয়ে আমরা দেখব যে এটার রিডিংটা যদি মনে হয় যে অ্যাবনর্মাল হয়, যদি 3টার মধ্যে একটাও অ্যাবনর্মাল হয়, তাহলে আমরা কি করব? ওজিটিটি, ওরাল গ্লুকোজ টেস্ট। এটা স্ক্রিনিং করলাম, করে যদি মনে হয় যে অ্যাবনর্মাল আসছে, অ্যাবনর্মাল মানে কি? ফাস্টিং যদি 90 মিলিগ্রামের বেশি হয় কিংবা 90 কাছাকাছি হয়, তাহলে তো ডায়াবেটিস। অথবা 2 আওয়ার্স আফটার মিল যদি 120 মিলিগ্রাম হয়ে যায়, তার থেকে বেশিও হতে পারে, 120 মিলিগ্রাম কাট অফ পয়েন্ট, তাহলে তখন তোমাকে ওজিটিটি করতে হবে, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, কনফার্ম হওয়ার জন্য। ওরাল গ্লুকোজটা কি? একই নিয়ম। ওরাল গ্লুকোজ টেস্ট হচ্ছে একটা ফাস্টিং ব্লাড সুগার নেবা, একটা 1 আওয়ার, একটা 2 আওয়ার, এইভাবে। ওখানে 3 আওয়ার আর একটা নেয়, 4টে নেয়, যে কোনো ওখানে যদি 2টা যদি অ্যাবনর্মাল, 2 রিডিং যদি অ্যাবনর্মাল হয়, তাহলে এটিতে কনফার্ম ডায়াবেটিস মেলাইটাস। তো পট করেই করা যাবে না। প্রথমে আমরা ব্লাড সুগার টেস্ট করি। আসলে ব্লাড সুগার টেস্ট করে যদি দেখি যে এখানে বেশি, ব্লাড সুগার টেস্ট করলে ওই যে মিলিগ্রামের একটা দেখা যায়, আবার হচ্ছে মিলিমোলও দেখা যায়। মিলিগ্রামে 90, ফাস্টিং হচ্ছে 90 মিলিমিটার হচ্ছে মিনিমাম মার্কারি, এর বেশি হলেই ডায়াবেটিস বলা হয়। 120 মিলিগ্রামের বেশি হলে 2 আওয়ার্স আফটার যদি বেশি হয়ে যায় ডায়াবেটিস মেলাইটাস, 120 থেকে 140। আর যদি মিলিমোলে করো, 5.5 মিলিমোল থেকে 5.7 মিলিমোল হচ্ছে ফাস্টিং। 2 আওয়ার্স হচ্ছে 7.8 পর্যন্ত কাট অফ পয়েন্ট। 8-এর বেশি হয়ে গেলে ওগুলিকে পোটেন্ট ডায়াবেটিস। 11 মিলিমোল যদি হয়, তাহলে তখন হচ্ছে ফ্রাঙ্ক ডায়াবেটিস। 2 আওয়ার্স আফটার যদি 11, যে কোনো সময় যদি 11 মিলিমোল পার লিটার হয়, তাহলে পার 100 ml হয়, তাহলে হচ্ছে ওটা ফ্রাঙ্ক ডায়াবেটিস। মানে আগে ডায়াবেটিসটা কত সেটা জেনে নিতে হবে, জেনে নিয়ে তারপরে তোমাকে নর্মাল অ্যাবনর্মালটা বুঝবে। তাহলে এটাকে প্রথমে তুমি ব্লাড গ্লুকোজ করলা, তারপরে হচ্ছে তার অ্যাবনর্মাল মনে হলে তাকে তুমি স্ক্রিনিং টেস্ট করলা। ওখানে যদি ফাইনাল করার জন্য ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করবে, 3টা টেস্ট এভাবে করবা। এখন তুমি দেখলা যে হ্যাঁ কনফার্ম ডায়াবেটিস, তখন কি করবা? তখন তুমি এখানে কথা বলছো কেন? এখানে শোনো, তোমার যতই পড়া থাক শোনো। এটা পরীক্ষার সময় তো তোর প্যাস লেগে যাবে, বলতে পারবো না। আমি যে 3টা বললাম তুমি তো বলতে পারবে না, কারণ না শুনলে ডায়াবেটিস কঠিন। এখন তোমার ডায়াবেটিস আসছে, ফার্স্ট ট্রাইমাস্টার আসছে, তুমি তখন কিভাবে ট্রিটমেন্ট দিবা? ফার্স্ট ট্রাইমাস্টার মানে প্রথম 3 মাস। আমরা প্রেগনেন্সিকে 3 ভাগে ভাগ করি, প্রথম 3 মাস ফার্স্ট ট্রাইমাস্টারে, তারপর হচ্ছে 12 উইকস থেকে 28 সপ্তাহ আমরা সেকেন্ড ট্রাইমাস্টার বলি, তারপর বাকিটা হচ্ছে থার্ড ট্রাইমাস্টার। ফার্স্ট ট্রাইমাস্টার আসলে তখনই তোমাকে যদি ওরাল হাইপোগ্লাইসেমিয়া পায়, সেটা চেঞ্জ করে দিয়ে তোমাকে নিতে হবে গ্লুকোজ ইনজেকশন নিতে হবে, ইনসুলিন ইনজেকশন দিতে, ইনসুলিন নিতে হবে। কারণ ইনসুলিনটা ব্লাড সুগার হচ্ছে পারফেক্টলি কন্ট্রোল করে। ইনসুলিন ক্রস করে না, প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে না। ক্রস করলে কি হবে? বাচ্চার কাছে চলে যাবে, ফিটাল হাইপোগ্লাইসেমিয়া হবে। ইনসুলিন ক্রস করে না, কারণ ইনসুলিনের অ্যাটমিক এটা 6000
6000 মিলি এটা। আর ওরাল হাইপোগ্লাইসেমিয়া ইজিলি ক্রস করে, যা ফিটাল হাইপোগ্লাইসেমিয়া করে, ফিটাল অ্যাবনর্মাল এটা করে, অ্যাবনর্মাল হচ্ছে কনজেনিটাল অ্যাবনর্মালিটি করতে পারে। সেই জন্য কোনো ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট ভালো আছে, হাইপোগ্লাইসেমিয়া কিংবা অ্যাবনর্মাল করে না, অ্যাবনর্মাল এটা ফিটাল অ্যাবনর্মালিটি করে না, যেমন হচ্ছে মেটফর্মিন, গ্লিবেনক্লেমাইড। তবুও আমরা ইনসুলিনই দেব। ইনসুলিন ইজ গুড ফর পারফেক্ট গ্লুকোজ কন্ট্রোল। গ্লুকোজ ইজ ইনসুলিন ইজ বেটার। কেমন ইনসুলিন দেব? ইনসুলিন আমরা দিলে কি ইনসুলিন দেব? ইনসুলিন 3 রকম আছে, শর্ট অ্যাক্টিং আছে, ইন্টারমিডিয়েট আছে, লং অ্যাক্টিং। আমরা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দেবো। শর্ট অ্যাক্টিং শর্ট অ্যাক্টিং 7 ঘন্টা করে, 6 থেকে 7 ঘন্টা করে ওর অ্যাকশান থাকে, পিক অ্যাকশান। কারণ যদি হাইপোগ্লাইসেমিয়া হয়, শর্ট হলে সুবিধা, তাড়াতাড়ি তুমি ম্যানেজ করতে পারবা। লং অ্যাক্টিং হলে পরে ও তো ম্যানেজ করতে করতে হাইপোগ্লাইসেমিয়া শক হয়ে মারা যাবে। সেই শর্ট অ্যাক্টিং দিবা। এবং এই ইনসুলিনের নাম হচ্ছে হিউম্যান ইনসুলিন। ইনসুলিন কিন্তু বোভাইনও আছে, হিউম্যান ইনসুলিনটা দিতে হবে, মানুষের কাছ থেকে নেওয়া যেটা। এবং এটা কখন কখন দিবা? বিফোর ব্রেকফাস্ট, বিফোর লাঞ্চ অ্যান্ড বিফোর ডিনার। সবসময় 3 বারই দেওয়ার আগে ব্লাড সুগার টেস্ট করে নেবা। তোমাদের যে এখন তো মেশিনই আছে, টেস্ট করে তারপর দিবে, এটাই নিয়ম। এমনি দেওয়া যাবে না, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। তাহলে 3 বার দিবা। রাতের ডোজটা সবসময় কম দিতে হবে, 2 ইউনিট 4 ইউনিট কম দিতে হবে, কারণ রাতটা বড়, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। অনেক পেশেন্ট বিছানায় মরে আছে, এমন পাওয়া গেছে। যে আমরা তো প্র্যাকটিস করছি এবং সবার কাছে শুনছি যে কেউ বেশি দিয়ে আসছে, রাত্রে সকালে রাধে বিছানায় মরে আছে। তাই জন্য রাতের ডোজটা কম দিতে হবে। এইভাবে দিতে থাকবা। এদের তুমি কি নিউট্রিশন দিবে? তোমার এই ডায়াবেটিক পেশেন্টদের নিউট্রিশন কি দিবা? নিউট্রিশন নর্মালি যারা নর্মাল ওয়েট তাদের জন্য নিউট্রিশন নর্মালি দিবা। তাদের জন্য যেমন 2500 কিলো ক্যালোরি, হ্যাঁ, 2200 থেকে 2500 কিলো ক্যালোরি দিবা পার ডে। আর যারা হচ্ছে ওবেস তাদের জন্য 2000 ক্যালোরি, 18 থেকে 2000 ক্যালোরি তাদের ক্যালোরি কমাই দিতে হবে। ডায়াবেটিস পেশেন্ট, বুঝেছো? 2 রকম। একটা হচ্ছে 2500 দিকে দিবা, 2500 দিকে 2200 থেকে 2500 কিলো ক্যালোরি। আর যেটা ওবেস পেশেন্ট তাদের জন্য 1800 থেকে 2000 কিলো ক্যালোরি। এর মধ্যে 50% দিবে কার্বোহাইড্রেট, 50% কার্বোহাইড্রেট, 25% হচ্ছে প্রোটিন আর 20% ফ্যাট আর ভিটামিন মিনারেল। এইভাবে তার ডায়েট দিবা। প্রত্যেক ভিজিটটা একই রকম ভিজিটগুলি, এমনি অ্যান্টিনেটাল পিরিয়ডের মতোই ভিজিট। 1 মাস পর পর মানে 4 সপ্তাহ পর পর, 28 সপ্তাহ, তারপরে তো 2 সপ্তাহ পর পর, 36 সপ্তাহে যে তখন আমরা ডায়াবেটিস পেশেন্ট ভর্তি দিয়ে দিই। যদি দরকার পড়ে তাহলে আগেই ভর্তি দিতে হবে এবং ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে। কারণ যদি তুমি অ্যান্টিনেটালে দেখো যে ব্লাড সুগার বেশি, তাকে যখন তখন ভর্তি করা লাগতে পারে ফর কন্ট্রোল দ্য ব্লাড সুগার। আর এদের প্রত্যেক ভিজিটে কি করবা? হেমোগ্লোবিন দেখবা, ব্লাড সুগার দেখবা, ফাস্টিং অ্যান্ড 2 আওয়ার্স আফটার মিল, দুইটাই দেখতে হবে, ফাস্টিং এবং 2 আওয়ার্স আফটার মিল। আর একটা দেখবা হচ্ছে হেমোগ্লোবিন A1C, সেটা একবার প্রথমে দেখলেই হবে। সেটা প্রথমে যখন আসে তখন দেখলেই হবে। এটা হচ্ছে হেমোগ্লোবিন। এটা আমরা কেন দেখি? প্রিভিয়াস 3 মাসের আগে তার ডায়াবেটিস কন্ডিশন কেমন ছিল, এইটা বোঝার জন্য। কারণ তাহলে কনজেনিটাল অ্যাবনর্মালিটি হওয়ার সম্ভাবনা থাকে। তো হেমোগ্লোবিন A1C নর্মাল ভ্যালু 6%। এর যদি বেশি কম হয় তখন
একটা টেনশনও থাকে, এটা থাকে, তখন ওয়েল কন্ট্রোল করতে হবে। তাহলে এইগুলি করতে হবে। প্রত্যেক ভিজিটে ইউরিন করতে হবে, ইউরিন ফর আরই, অ্যান্ড যদি দরকার পড়ে, যদি মনে করো যে ইনফেকশন আছে, তাহলে তাকে সেরকম কালচার সেন্সিটিভিটি করতে হবে। প্রত্যেক ভিজিটে ইউরিনটা করতে হবে, হেমোগ্লোবিন করতে হবে। আর কি করতে হবে, প্রত্যেক ভিজিটে মায়ের কিছু দেখতে হবে, ম্যাটার্নাল ওয়েট গেইন করছে কিনা। ওয়েট গেইনটা বোঝা যায় যে বাচ্চা ঠিক আছে কিনা। মা যদি ঠিকঠাক ওয়েট গেইন করে, মা 36 পর্যন্ত ওয়েট গেইন করে, তারপর আর করে না, তাহলে ওয়েট গেইন হচ্ছে কিনা। সপ্তাহে এক 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 পাউন্ড করে কিন্তু ওয়েট গেইন হয়। হ্যাঁ, বেশি ওয়েট গেইন হওয়া খারাপ। বেশি ওয়েট গেইন হলে কি হয়, প্রিএক্লাম্পসি হতে পারে। সেই জন্য ওয়েট গেইনটা দেখতে হবে। ফান্ডাল হাইট দেখতে হবে, ফান্ডাল হাইটটা ঠিক মতো বাড়ছে কিনা। 24 উইক্সের পর থেকে ফান্ডাল হাইট 1 মাসে 1 সেন্টিমিটার বাড়ে। এটা একটা নিয়ম, রুল। সপ্তাহে মানে এটা এরকম করে সেন্টিমিটারে বাড়ে। তারপরে হচ্ছে তুমি আরও দেখবা হচ্ছে ফিটাল ওয়েলবিং, বাচ্চা ভালো আছে কিনা। ও আর আরও আরও দেখবা, আলট্রাসাউন্ড করে দেখবো তার অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম ঠিক আছে কিনা, বাচ্চার ওয়েলবিং দেখবো, বাচ্চা ফিটাল হার্টবিট ভালো আছে কিনা। তারপরে ওটাকে সিটি আমরা যেটা দেখি, স্টেথো দিয়ে দেখি, মানে ফিটাল ওয়েলবিং, ম্যাটার্নাল ওয়েলবিং প্রত্যেক ভিজিটে দিতে হবে, দেখতে হবে। আর এই সব পেশেন্টকে ভর্তি দিবা কখন, ইনসুলিন তো পেতেই থাকবে। ম্যানেজ করি আমরা দুইভাবে, একটা হচ্ছে ইনসুলিন দিয়ে, আর একটা হচ্ছে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। দুইভাবে ম্যানেজ করা হয়। ডায়াবেটিক পেশেন্ট যাদের ব্লাড সুগার বেশি, তাদের ইনসুলিন দিয়ে ম্যানেজ করবা। যাদের ব্লাড সুগার মোটামুটি কম, তাদের ডায়েট এবং এক্সারসাইজ। এক্সারসাইজ এখানে কি করে করতে হয়, এক্সারসাইজ করতে গেলে হাঁটা। আফটার মিল 10 মিনিট হাঁটবে, কারণ এইসব পেশেন্ট তো বেশি এক্সারসাইজ করতে পারবে না, প্রেগনেন্সি পেশেন্ট। হাঁটাটাই হচ্ছে এক্সারসাইজ। হ্যাঁ, আর ডায়েটটা এই যে বললাম, তাদের ডায়েটের ক্যালোরি কমায় দিতে হবে। 18 থেকে 2000 ক্যালোরি ডায়েটে নিয়ে একই পরিমাণে, একই মোটামুটি ক্যালোরিটা কম থাকবে। এখন ডায়াবেটিক পেশেন্ট যেটা তুমি ইনসুলিন দিয়ে ম্যানেজ করছো, তাকে ভর্তি দিতে হবে 36 উইক্সে। 36 উইক্সেই ভর্তি দিতে হবে। দরকার হলে 34, যদি তার ডায়াবেটিস ভালো কন্ট্রোল না হয়, 34 কিন্তু 36-এ নর্মালি আমরা 36-এ ভর্তি দিই। আর যেটা আমরা ডায়েট এবং এক্সারসাইজে কন্ট্রোল করি, সেটা কিন্তু আমরা ইডিডি পর্যন্ত যেতে পারি। ইডিডি পর্যন্ত যেতে পারি, তবে ইট ইজ বেটার টু 37 after completion of the 37 weeks, better to terminate. বেটার বলে একটা কথা আছে, কারণ এখন তার ডায়াবেটিস বাড়ে নাই, হঠাৎ করে বেড়ে যেতে পারে। তুমি বাসায় রেখে দিছো 37 উইক্সের পরে, আর বাচ্চার কোনো ভালো কিছু হওয়ার সম্ভাবনা নাই, মরে যাওয়ার সম্ভাবনা আছে, আইউডি হওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য ও যতই তুমি ওকে ডায়েট দিয়ে ম্যানেজ করো, ওকে 37 মেইন ম্যানেজটা জেনে নাও যে ওটা আমরা স্পন্টেনিয়াস লেবারের জন্য ওয়েট করতে পারি আপ টু ইডিডি। তারপরেও যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তুমি কি ওয়েট করবা, ইট ইজ বেটার টু টার্মিনেট আফটার কমপ্লিশন অফ 37 উইকস। আর যেটা ইনসুলিন দিয়ে করছো, ম্যানেজ করছো, তাকে অলওয়েজ টার্মিনেট করতে হবে আফটার 37 উইকস। After completion of 37 weeks, always terminate either induction or cesarean section. It according to indicated. If it is a cervix is good, তুমি এই করলা, পিবি করলা, আফটার পিবি এক্সামিনেশনে কি দেখবা, সার্ভিক্স is সব ওয়েল ইফেক্টস ডাইলেটেড, কমপ্লিশন হবে, মানে সব কিছু ঠিক আছে, পেলভিস গুড, দেন তুমি ইন্ডাকশন অফ লেবার করলা।
ফার্স্ট মেডিকেল ইন্ডাকশন মনে রেখো, মাইন্ড ইট। কারণ প্রথমেই তুমি এআরএম করবে না, এআরএম করলে ইনফেকশন হবে, কোরিয়ামনাইটিস হয়ে যাবে। ফার্স্ট তুমি মেডিকেল ইন্ডাকশন দিবা। মেডিকেল ইন্ডাকশন দিলে একদিন ফেল করলেও সমস্যা নাই, পরের দিন আবার দিবা। আর যদি তুমি এআরএম করে ফেলো তাহলে তো তুমি দেরি করতে পারবে না, পানি পড়ে যাবে, ড্রাই লেবার হবে, তার সাথে কোরিয়ামনাইটিস হবে, অনেক সমস্যা। তাই আগেই এআরএম করা যাবে না, যখন এস্টাবলিশড পেইন হবে তখন এআরএম। হ্যাঁ, যখন এস্টাবলিশড পেইন হয় 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার হয়ে যাবে তখন প্রথমে মেডিকেল ইন্ডাকশন দিবা। আর যেটা দেখবে যে ম্যালপ্রেজেন্টেশন আছে কিংবা কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন অথবা পিইটি আছে, এইসব ক্ষেত্রে সিজারের সেকশন, মানে যেটা সিজারের ইন্ডিকেশন সেটা সিজারে দেবা সরাসরি, আর না হলে এটা ইন্ডাকশন দিবা। এটা পেশেন্ট দেখেই বুঝতে হবে। তাহলে তুমি কি বুঝলা যে তুমি যেটা ডায়েট এবং এক্সারসাইজে তুমি ম্যানেজ করো সেটা ডিডিডি পর্যন্ত নিয়ে যেতে পারো ফর স্পন্টিনিয়াস লিভার, বাট ইট ইজ বেটার টু টার্মিনেট দ্য 37। আমাদের দেশে মেয়েরা মেয়েদের কি বলছে 16 বছরে আগে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু আবার একটু কজ আছে, কোনো কোনো ক্ষেত্রে দেওয়া যেতে পারে যদি কোনো সমস্যা থাকে এরকম। আর একটা কি বললাম, যেটা ইনসুলিন দিয়ে করছো ম্যানেজ করে সেটাকে চোখ বন্ধ করে 37 উইক কমপ্লিট হলে তুমি টার্মিনেট করবে। তোমার ম্যানেজমেন্ট যদি ক্লিয়ার থাকে তুমি যে কোনো রোগী পারবা, তোমাকে পরীক্ষায় ধরলে তুমি পারবা। তুমি ম্যানেজমেন্টটা আগে ক্লিয়ার রাখতে হবে যে আমি এটা ইনসুলিন দিয়ে করছি, আমি এটা টার্মিনেট করবো। তোমাকে যতই মিসলেট করতে চাও তুমি মিসলেট হবে না, কারণ তুমি শিখছো যে এটা টার্মিনেট করতে হবে। আর ওটা তোমাকে আগেই করতে হবে যে হ্যাঁ এটা আমি এডিটে রাখতে পারি, কিন্তু আমার বাচ্চা আইডি হয়ে যেতে পারে, আমি 37 হয়ে গেছে, আমি ওটাও টার্মিনেট করবো। এটা এখন এই ডায়াবেটিক বাচ্চাদের মাদের কী কী সমস্যা হয়, এদের অনেক সমস্যা হয় ডিউরিং প্রেগনেন্সিতে, ডিউরিং লেবারে। প্রথম সমস্যা যে বাচ্চা এদের আগের থেকে যদি অনেক ডায়াবেটিস থাকে তাহলে ওভুলেশন হয় না, ইনফার্টিলিটি হয়, বাচ্চাই আসে না। 2 নম্বর সমস্যা বারবার রিপিটেড অ্যাবর্শন হয়। 3 নম্বর সমস্যা হচ্ছে প্রিম্যাচুর লেবার হয়। অ্যাবর্শন হয়েছে কিন্তু প্রিম্যাচুর লেবার হয়ে যায়, 7 মাস 8 মাসে বাচ্চা প্রি-এক্লাম্পসিয়া টক্সিমিয়া হয়, প্রি-এক্লাম্পসিয়া টক্সিমিয়া। এখানে পিটি খুব, এটা পিটি মনে রাখা লাগবে, পিউটির এখানে খুব, পিউটির সাথে একটা খুব যোগ সাজু আছে। আর কি হবে, হাইড্রামিনাস, পেটে পানি চলে আসে। হাইড্রামিনাস হলে কি হয়, ম্যাল প্রেজেন্টেশন হয়, পানি বেশি মানে বাচ্চা ঘুরতে থাকে, ম্যাল প্রেজেন্টেশন হয়। আর্লি রাপচার অফ, হাইড্রামিনাস আছে সেজন্য আর্লি রাপচার অফ এমব্রিও। তাহলে এইগুলি প্রেগন্যান্সির সময় তোমাদের কিন্তু পরীক্ষায় এইটাই আসে, মানে একটার সাথে আর একটা দেয় যে প্রেগন্যান্সির সময় তোমাদের কী কী সমস্যা হয় এবং এটা ধরাও হয়। এখন ডিউরিং লেবারের সময় কী সমস্যা, অনেক সময় প্রলং লেবার হয়ে যেতে পারে, ডায়াবেটিস, বড় মাথা, বাচ্চা তো বড় থাকে, ওই যে ম্যাক্রোথেমিয়া হয়। তারপরে ডিফিকাল্ট লেবারের জন্য শোল্ডার ডিস্টোসিয়া। এই শোল্ডার ডিস্টোসিয়া একমাত্র ডায়াবেটিসের কাছে মনে রাখতে হবে, শোল্ডার ডিস্টোসিয়া হয়, শোল্ডার আটকে যায়। এটা স্পেশাল টেকনিক আছে, টেকনিকে এটা বের করতে। তার শোল্ডার ডিস্টোশন হয়। আর কি হয়, বার্থ ইনজুরি, বার্থ ট্রমা, মায়ের বড় বাচ্চা হওয়ার জন্য বার্থ ট্রমা হয়, তার জন্য পিপিএস হয়, মোর অপারেটিভ ইন্টারফেয়ারেন্স, অপারেশন বেশি লাগে এখানে এইসব ক্ষেত্রে। আর পিপিএস হয়, আর পিপিএস পিরপিরামে কী হবে, সেপসিস, পিরপিরাম হলে পিরপিরাল সেপসিস। যাদের পিপিএস হয় তাদের বডি রেজিস্ট্যান্স কমে যায়, পিরপিরাল সেপসিস হয়। তারপরে হচ্ছে এটার সাব ইনভলিউশন হয়, ল্যাকটেশন ফেইলর হয়। এটা একটার সাথে একটা লিঙ্ক।
আর বাচ্চার তো অনেক সমস্যা। বাচ্চারা তো যেহেতু এটা ডায়াবেটিক বাচ্চা, এটার কিন্তু লাং ম্যাচুরিটি সহজে হতে চায় না, অনেক সময় 37 হয়ে গেলেও হতে চায় না। এটার কারণ ডায়াবেটিস এটাকে লাং ম্যাচুরিটি বাধা দেয়। সেজন্য এইসব বাচ্চার কী হয়, আরডিএস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, হ্যাঁ, এই বাচ্চাদের বেশি হবে। তারপরে হাইপোগ্লাইসিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপার বিলিরুবিনিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, সবগুলি হয় এইসব বাচ্চাদের। পলিসাইথেমিয়া, এই নিউনেটাল বাচ্চাগুলি এগুলি হয়। তোমাদের মনে হয় পেডিয়াট্রিক্সে এটা পড়ায় নাকি? তাহলে বাচ্চাদেরও অনেক, সেজন্য এই বাচ্চার ডেলিভারির সময় কি করতে হবে, বাচ্চার কর্ড বড় রাখতে হবে, 10 সেন্টিমিটার, 7 to 10 সেন্টিমিটার বড়। কেন? ডায়াবেটিসের তোমাকে ব্লাড সুগার পাঠাতে হয়, তারপরেও আরও ট্রিটমেন্ট লাগতে পারে। বাচ্চার গ্রুপ টুপ দেখার জন্য কর্ড বড় রাখতে হয়। আর এইসব বাচ্চার উইদিন হাফ অ্যান আওয়ার মধ্যে ব্লাড সুগার টেনে পাঠাতে হয়, হাইপোগ্লাইসেমিয়া আছে কিনা দেখার জন্য। ব্লাড সুগারটা দেখতে হবে, মাকে তাড়াতাড়ি মায়ের বুকে লাগাই দিতে হবে ব্রেস্ট ফিড, যাতে হাইপোগ্লাইসেমিয়া করে, কভার করে, প্রিভেন্ট করে। তাদের কোনাকিউন নর্মাল বাচ্চার মতো এদেরও কোনাকিউন খাওয়াই দিতে হবে, এবং এদের একটু ভালো করে ম্যানেজ করতে হবে, র্যাপিং করে শুকায়, তাড়াতাড়ি র্যাপিং করে, যাতে এদের ঠান্ডা না লাগে। এরা যেহেতু এই বাচ্চাগুলি আরডিএস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এদের ম্যানেজ করতে হবে, নিউট্রিশনের ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ইনফেকশন যাতে না হয়, যেমন একটা প্রিমেচার বেবি ম্যানেজ করে ডায়াবেটিক বাচ্চা। আর সাথে তোমাদের এটা আসলে নিয়ম, গাইনোকোলজিস্ট, মেডিকেল ডিপার্টমেন্ট অ্যান্ড পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট সবাই মিলে কিন্তু এটা জয়েন্টলি দেখার নিয়ম। তুমি তাদের সাথে রেফার করেও, তাদের সাথে তুমি যেটা পারবে না, তোমার কাছে যেটা কনফিউশন, ওদের সাথে ওই ইউনিটদের সাথে মিলে এই ডায়াবেটিস পেশেন্ট দেখার নিয়ম। কারণ এই যে ব্লাড সুগার কন্ট্রোল, যে বাচ্চা বেবি ম্যানেজমেন্ট, এটা এই জন্য খুবই 3 ডিপার্টমেন্ট মিলে এটা কাজ। তো ডায়াবেটিস এখন তোমরা যেদিন তোমাদের ইন্ডাকশন দিবা, সেদিন সকালে ইনসুলিন দেওয়া যাবে না। এগুলি কিন্তু তোমার কেস থাকলে তোমার প্রশ্ন আসতে পারে। সেদিন তুমি ইনসুলিন দেবা না, সেদিন রোগী খাবেও না। নাথিং বাই মাউথ উইথ নাথিং ইনসুলিন। যেদিন তুমি ইন্ডাকশন দিবা, যেদিন তুমি সিজার করবা, সেদিনও পেশেন্ট ইনসুলিন দিবা না, খাবেও না পেশেন্ট। কারণ ওই দিন ওটা কিছুই করবো না, সিজার করার পর আবার ব্লাড সুগার করতে হবে। সিজার করার পর ব্লাড সুগারের ডিমান্ডটা কমে যায়, ব্লাড সুগার কমে যায়, আগের মতো থাকে না, ইনসুলিনের ডিমান্ড কমে যায়, এটা মনে রাখতে হবে। পরে আবার নতুন করে অ্যাডজাস্ট করতে হবে। তেমনি ডেলিভারির পর, নর্মাল ডেলিভারির পরেও আবার ব্লাড সুগার করে অ্যাডজাস্ট করতে হবে। কারণ তখন ইনসুলিনের ডিমান্ড কমে যায়, অল্প দিলেই হয়। কিংবা তখন তুমি ওরাল গ্লুকোজে চলে যেতে পারো, তখন তুমি ওরাল হাইপোগ্লাইসেমিকে চলে যেতে পারো ডেলিভারি হয়ে গেলে। কেমন? তাই জন্য এইগুলি হচ্ছে তোমার কেস ম্যানেজ করার জন্য এগুলো তোমাকে জানতে হবে। তোমাকে এগুলি তো ধরবে, তুমি তখন সকালবেলা খাওয়াবে কিনা, খেতে দিবে কিনা, ইনসুলিন কখন দিবে, এইসব ধরবে। আর এইসব ডায়াবেটিস পেশেন্ট যার হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, তার 30% কেসে ওভার ডায়াবেটিস হয়ে যায়। তার কিন্তু সত্যিকারের ডায়াবেটিস হয়ে যেতে পারে, 10 বছরের মধ্যে হয়ে যেতে পারে। এটা একটা সিকুয়েলি, লেট সিকুয়েলি। হ্যাঁ, যার একবার জেস্টেশনাল ডায়াবেটিস হয়, তার কিন্তু পরে এরকম কিছু পার্সেন্টেজ কেস, সব না, ওভার ডায়াবেটিস হয়ে যেতে পারে। তার ডায়াবেটিস মেলাইটাস আমি
তোমাদের এত ডিটেলস পড়ায়, আমরা গাইনিতে এত ডিটেলস আমাদের দরকার হয় না। আমাদের হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড ডায়াবেটিস ম্যালাইটাস, এটার সাথে মেনলি জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস, যেটা আমি বললাম জেস্টেশনাল ডায়াবেটিসটা এটা কখন হয়, এটা ডিউরিং প্রেগনেন্সিতে আসে, পরে আর আবার এটা রিলিজ হয়ে যায়, তখন থাকে না, বেশিরভাগই থাকে না। তাছাড়া এটা নিয়ে বুঝবা কী করে, এটার রিস্ক ফ্যাক্টর কি, আমি যে কয়টা জিনিস বললাম এটা পরীক্ষায় আসে। রিস্ক ফ্যাক্টর যেমন হচ্ছে তার ফ্যামিলি হিস্ট্রি, তার হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি, ডায়াবেটিসের বাচ্চা বড় কিনা, ম্যাক্রোসেমিয়া, তার হচ্ছে রিপিটেড ফিটাল লস আছে কিনা, তার স্টিল বার্থ আছে কিনা, বাচ্চা ফ্রেশ মারা কিংবা ম্যাসারেটেড বাচ্চা ডেলিভারি হয়েছে সেই হিস্ট্রি আছে কিনা, তার হচ্ছে রিপিটেড ইনফেকশন হয় কিনা, ইউটিআই মনিনাল ইনফেকশন, সে কি ওবেস নাকি, তার বয়স কত, এই সবগুলি হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এটা করার পর কি বললাম যে তাকে প্রথমে ছন্দ হলেই তাকে স্ক্রিনিং টেস্ট করতে হবে 50 গ্রাম গ্লুকোজ খাইয়া। স্ক্রিনিং টেস্টে যদি 3বার নেওয়া, 3বার নেওয়ার পর যদি একটা অ্যাবনর্মাল থাকে তখন তুমি ওজি ট্রিট করবা, ওরাল গ্লুকোজ টলারেন্ট। এখানে 1000, এখানে ডব্লিউএসি বলছে 100 গ্রাম গ্লুকোজ, আমরা তো 75 গ্রামও খাওয়ানো যায়, ডব্লিউএসি বলছে 100 গ্রাম গ্লুকোজ খাওয়াতে হয়। একই রকম ওখানেও ফাস্টিং 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, 4টে টেস্ট দিতে হবে। ওখানে অ্যাটলিস্ট 2টা যদি অ্যাবনর্মাল টেস্ট থাকে তাহলে ফ্র্যাঙ্ক ডায়াবেটিস হলে কী করে ম্যানেজ করবা বললাম। প্রথমেই যদি আসে, প্রথমেই তাকে ইনসুলিন দিতে হবে, কারণ প্রথম 56 ডেতে অর্গানাইজেশন হয়, বাচ্চা অর্গানাইজেশন হয়, বাচ্চা গঠন করে। ওই সময় তোমাকে কনজেন্টাল অ্যাবনর্মালিটি হওয়ার চান্স বেশি। ফার্স্ট ট্রাইমেস্টার ইজ এ ক্রিটিক্যাল পিরিয়ড, ওই সময় তোমাকে ইনসুলিন দিতে হবে। যদি কন্ট্রোল না থাকে অ্যাবনর্মাল বাচ্চা আসবে, কনজেনিটাল অ্যাবনর্মাল আসবে। সেজন্য তুমি নিয়ম হচ্ছে তোমাকে যদি ডায়াবেটিক পেশেন্ট থাকে ডেলিভারি হওয়ার আগেই, বাচ্চা প্রেগনেন্সি হওয়ার আগেই তাকে কন্ট্রোল করতে হবে, আগেই ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে তোমার যদি জানা পেশেন্ট থাকে। আর যদি হঠাৎ আসে, যখন পাবা তখনই ইনসুলিনে কনভার্ট হয়ে যেতে হবে, কারণ আমি বললাম ইনসুলিন সহজে ক্রস করে না, এর মলিকুলার ওয়েটটা অনেক বড়, 6000 ক্রস করতে পারে না। তাছাড়া এটা ওয়েল কন্ট্রোল করে, ওই জন্য ইনসুলিন দেব। আর ওরাল হাইপোগ্লাইসেমিয়া ইজিলি ক্রস করে প্লাসেন্টা ব্যারিয়ার, আর এটা ফিটাল হাইপোগ্লাইসেমিয়া করে, ফিটাল অ্যাবনর্মালিটি করে, তাই জন্য দিব না। 2টা ওরাল হাইপোগ্লাইসেমিয়া ভালো, যেমন হচ্ছে মেটফরমিন অ্যান্ড গ্লিবেনক্লেমাইড, তবুও আমরা দেব না, তবুও আমরা ইনসুলিনই দেব। তারপর এটা কি ইনসুলিন দেবো বলছি, শর্ট অ্যাক্টিং দেবো। কয়বার বলছি? 3বার দেব। সকাল প্রত্যেক খাওয়ার আগে আধা ঘন্টা আগে, আধা ঘন্টা থেকে 20 মিনিট আগে দিতে হবে। প্রত্যেকবারই ব্লাড সুগার টেস্ট করে তারপর দিতে হবে। তারপরে এদের অ্যান্টিনেটাল পিরিয়ডে ম্যানেজ করতে হবে, তোমাকে ডায়েট, খাবার দিতে হবে, তার ক্যালোরি দিতে হবে। যারা নর্মাল ওয়েট তাদের দিতে হবে 2200 থেকে 2500 কিলো ক্যালোরি, যারা একটু ওবেস তাদের কমাই দিতে হবে 200 কিলো ক্যালোরি, 2000 কিলো ক্যালোরি। তার মধ্যে 50% কার্বোহাইড্রেট, 25% প্রোটিন, আর বাকিটা ফ্যাট আর ভিটামিন মিনারেল এইসব দিয়ে। তার প্রত্যেক ভিজিট একই রকম ভিজিট দেওয়া। তারপরে এদের ভর্তি দিবা কখন, এটা বেশি মনে রাখবা, 36 উইকে ভর্তি দিতে হবে, মনে রাখবা ঠিক না। টার্মিনেট করবা কখন? 37 কমপ্লিট হলেই টার্মিনেট করবা। 36-এ ইভেন করা যায় যদি তোমার দেখো যদি কোনো অসুবিধা থাকে। আর যেটা তুমি ডায়েট এক্সারসাইজে সেটা তুমি আপ টু ইডিডি পর্যন্ত ওয়েট করতে পারবা, কিন্তু ইট ইজ বেটার টু টার্মিনেট আফটার 37 উইকস। দুইটা অপশনে লিখে রাখো, বেটার। যে জিজ্ঞেস করলে বেটারটাই বলবা। কেন?
কারণ আইওডি হয়ে যেতে পারে। মায়ের এখানে মায়ের চাইতে বাচ্চার ক্ষতি বেশি। আর একটা জিনিস মনে রাখো, বাচ্চা 37 হওয়ার পরে তার আর কোনো বেনিফিট থাকে না, মায়ের পেটে বড় হয় না, কোনো বেনিফিট পাওয়া যায় না, লস হওয়ার সম্ভাবনা, মরে যাওয়ার সম্ভাবনা, মারা যাওয়ার সম্ভাবনা। তাই জন্য আমরা 37-এর পরে ডায়াবেটিস পেশেন্ট রাখতে চাই না। এই কথাটা ভালো করে মনে রাখতে হবে, কেমন? আশা করি তোমরা ডায়াবেটিস সম্বন্ধে, আর এটার ডায়াবেটিক কখন বলবা? যখন 5.5 মিলিমিটার, 5.5 থেকে 5 to 7-8 পর্যন্ত নর্মাল ফাস্টিং, আর 2 hours আফটার যদি মিলিমলে বলি 7.8 পর্যন্ত কাট অফ পয়েন্ট। যদি 11 হয়ে যায় তাহলে আমরা বলি ফ্রাঙ্ক ডায়াবেটিস। 11 মিলিমল পার 100 মিলিলিটার ফ্রাঙ্ক ডায়াবেটিস। আর মিলিগ্রামে হচ্ছে 90 মিলিগ্রাম হচ্ছে ফাস্টিং, 120 হচ্ছে 2 hours আফটার মিল। এটুকু পর্যন্ত নর্মাল, এর বেশি হয়ে গেলে ফ্রাঙ্ক ডায়াবেটিস। 90 হলেই আমরা বলি যে মোটামুটি প্রেগনেন্সির সময় 90 হলেই আমরা ওসিজি করবো, ওরাল গ্লুকোজ টেস্ট। সেই জন্য একটা প্রশ্ন তোমাদের প্রায় থাকে, একটা পরীক্ষায় একটা পেশেন্টের এরকম বলে দেয় যে ফ্রাঙ্ক ডায়াবেটিস 11 মিলিমল না 18 মিলিমল, তুমি এখন কীভাবে একে ইনভেস্ট করবা? তুমি যেহেতু বলেই দিছে যে ডায়াবেটিস, তুমি ইভ্যালুয়েশন করবা। ইভ্যালুয়েশন করে এর কী কী হতে পারে ডিউরিং প্রেগনেন্সি, এর বলতে হবে ম্যানেজমেন্ট। প্রথমে তুমি ওই ফাস্টিং আর 2 hours ব্লাড সুগার আবার করবা, করে তোমার ম্যানেজমেন্ট করে কী চাচ্ছে ম্যানেজমেন্ট চাইলে যে আমি ডিউরিং প্রেগনেন্সিতে এরকম তাকে ডায়েট দেবো, এরকম তাকে ভর্তি দেবো, এই সময় তাকে টার্মিনেট করবো, এইভাবে ম্যানেজ করবো। এই একটা প্রশ্ন আছে। ওকে, আমাদের শেষ।